এখন আমি আছি চাপাডালি মোড়। এখান থেকে আমরা গভর্নমেন্ট এসি বাসে করে দীঘা যাব। চাপাডালি বাস স্ট্যান্ড থেকে প্রায় সারাদিনই দীঘা যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি বাস ছাড়ে। কিছু খাওয়া দাওয়ার জন্য এখানে আমাদের বাস দাঁড়িয়েছে। যেহেতু বাস সকাল 6টায় ছেড়েছে, সেই জন্য কারোরই ব্রেকফাস্ট করা হয়নি। এখান থেকে একটু কিছু খাবার কিনে আর চা খেয়ে আমরা আবার ফিরছি বাসের দিকে। আমাদের যেহেতু গভর্নমেন্ট এসি বাস ছিল, সেজন্য আমাদের বাস ভাড়া 410 টাকা। নন এসি বাস হলে বাস ভাড়া হতো 161 টাকা মতো। আমরা এবার চলে এসেছি পুলিশ হলিডে হোমে। এবার আমরা হোটেলে নয়, হলিডে হোমে থাকবো। এই হলিডে হোমের লোকেশন কিন্তু বেশ ভালো, একদম সমুদ্রের কাছে। আমরা এখানে থাকার জন্য দুটো রুম নিয়েছিলাম, আর দুটো রুমই গ্রাউন্ড ফ্লোরে পড়েছে, কারণ এখানে প্রায় সব রুমই বুক ছিল। এই হলিডে হোমের ভাড়া হোটেলের তুলনায় অনেকটাই কম। এখানে আমি অপরিষ্কার বলবো না, কিন্তু খুব একটা পরিষ্কারও না। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি দীঘা সায়েন্স সিটি। এই সায়েন্স সিটিতে মোট 3টে গ্যালারি রয়েছে: রিফ্লেকশন গ্যালারি, লাইফ সায়েন্স গ্যালারি, ফান সায়েন্স গ্যালারি। প্রথমে আমরা যাচ্ছি লাইফ সায়েন্স গ্যালারি। এখানে জীবন বিজ্ঞানের বিভিন্ন বিষয়, যেমন জৈব প্রযুক্তি, ভারতীয় জৈব বৈচিত্র্য, জীবন্ত জীবজন্তুদের ক্রিয়াকলাপ ইত্যাদি সরাসরি পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে আমাদের বডি পার্ট সেন্সেস শো করা হয়েছে। আজকে আমাদের যেহেতু হলিডে হোম পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা বেজে গিয়েছিল, সেই জন্য আজকে আমরা শুধু এই সায়েন্স সিটিতেই ঘুরবো। এখানে রয়েছে বায়োডাইভার্সিটি অফ দীঘা। আর এখানে রয়েছে পোলার বিয়ার। এখানে আসলে মনে হবে আপনারা যেন ওদের সাথেই আছেন। এখানে বিভিন্ন প্ল্যান্টকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এখানে বিভিন্ন প্রদর্শনী ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা এক এক করে এখানের প্রায় সবগুলোই ট্রাই করে দেখেছি। যার মধ্যে সবথেকে কঠিন ছিল এটা, কিছুতেই বল রিংয়ের মধ্যে ঢুকছিল না। শেষ পর্যন্ত হাত দিয়ে বল রিংয়ের মধ্যে ঢোকানোর চেষ্টা করলাম, তাও হলো না। এটি হলো এখানকার থিয়েটার। এটি হলো ক্ল্যাপিং ট্রি। ক্ল্যাপ করলে গাছে লাইট জ্বলবে। সবকটা লাইট জ্বালানোর জন্য জোরে ক্ল্যাপ করতে হবে, যাতে জোরে সাউন্ড হয়। এখন আমরা চলে এসেছি রিফ্লেকশন গ্যালারিতে। এখানে আলোর প্রতিফলন ও তার বিভিন্ন ঘটনা তথা সূত্রকে দেখানো হয়েছে। এখন আমি যাচ্ছি এখানকার ভুলভুলাইয়াতে। আর হ্যাঁ, এই ভুলভুলাইয়া টোটালি সেফ, কারণ এখানে কোনো মঞ্জুলিকা নেই।
আর এখানে রয়েছে একটি পিয়ানো, কিন্তু এই পিয়ানোকে বাজানোর জন্য আপনাকে এটিকে টাচ করতে হবে না। এখানে এই সব অ্যাক্টিভিটি রয়েছে ফান সায়েন্স গ্যালারির ভেতর। এখন আমরা যাচ্ছি এই সায়েন্স সিটির পার্কে। এই পার্কের ভিতরেও প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, যার মধ্যে কঠিন ছিল এইটা, কিছুতেই ঘুরছিল না। শেষ পর্যন্ত বুঝতে পারলাম কোথায় ভুল করছিলাম, আর ফাইনালি এটাকে ঘোরাতে পারলাম। আমরা যখন এখানে আসি তখন তারামণ্ডলের শো শুরু হচ্ছিল। এর জন্য আপনাকে এক্সট্রা 10 টাকা দিতে হবে পার পারসন। এখানে তারাদের বিষয়ে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হবে। এবার চলুন ভিতরে যাওয়া যাক। আর হ্যাঁ, এর ভেতরে ভিডিও অ্যালাউ নয়। এমনিও ভেতরটা বেশ অন্ধকার। আজকে আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি সানরাইজ দেখার জন্য। কিন্তু দুঃখের কথা কি আর বলবো, পুরো আকাশ মেঘে ঢেকে আছে, সানরাইজ দেখার কোনো চান্সই নেই। যখন অনেকক্ষণ ওয়েট করার পরও মেঘ কাটলো না, তখন আমরা সবাই নেমে পড়লাম সমুদ্রে। প্রথমে ভেবেছিলাম স্নান করব, কিন্তু এত ভোরবেলা আর স্নান করা রিস্ক নিলাম না। সেই জন্য শুধু হাঁটু জল দিয়ে ঘোরাফেরা করতে লাগলাম। সত্যি বলতে সমুদ্রের জলে পা ভিজিয়ে রাখতেও বেশ ভালো লাগে। এখান থেকে চা বিস্কুট খেয়ে আমরা ফিরবো হলিডে হোমে, কারণ তাড়াতাড়ি রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়ব ঘুরতে। আর সকাল সকাল সমুদ্রের পাশে বসে চা খেতে কার না ভালো লাগে। এখানে বলে রাখি, হলিডে হোম নিউ দীঘাতে থাকায় আমরা নিউ দীঘাতেই আছি। আমরা আজকে প্রথমেই চলে এসেছি মন্দারমণি। প্রাথমিকভাবে এর আবিষ্কারের পর এর নাম রাখা হয় মন্দারবনি এবং পরে পরিচিত হয় মদারমণি নামে। এরপর কালক্রমে এটি মন্দারমণি নামে পরিচিত হয়। এখানকার সমুদ্রের ঢেউয়ের আকার দীঘার তুলনায় ছোট, সেই জন্য স্নানের জন্য বেশ সুবিধাজনক। আর মন্দারমণি দীঘার তুলনায় বেশ শান্ত। আপনি যদি নিরিবিলি জায়গা পছন্দ করেন তাহলে মন্দারমণি আপনার জন্য বেস্ট জায়গা। এখন আমরা চলে এসেছি তাজপুর সি বিচ। এখানে দেখতে পাচ্ছেন সামনেই পার্কিং এর জন্য প্রপার ব্যবস্থা রয়েছে। দীঘার মতোই এই তাজপুর সি বিচকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। বেশিরভাগ অনেকেই এই তাজপুর সি বিচে দীঘা থেকে সাইট সিন করতে আসে, যেরকম আমরা এসেছি। তবে আপনারা চাইলে ডাইরেক্ট এই তাজপুর সি বিচে চলে আসতে পারেন এবং এখানে থাকতে পারেন। এই তাজপুর সি বিচটি বেশ নিরিবিলি জায়গা, এখানে প্রচুর রিসর্টও রয়েছে। বেশ সুন্দর শান্ত পরিবেশ।
এছাড়াও এখানে রয়েছে লাল কাঁকড়ার বীজ। এখানে আসলে দেখতে পারবেন প্রচুর লাল কাঁকড়া। এই জায়গাটি রয়েছে দীঘা ও মন্দারমণির মাঝে। এখানে দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দর সাজানো পার্ক রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর সুন্দর সুন্দর মূর্তি। আর প্রতিটা সি বিচের মতন এখানেও খাওয়া দাওয়ার জন্য হোটেল আছে। এখানকার সি বিচ স্নানের জন্য পারফেক্ট। এখন আমরা চলে এসেছি শঙ্করপুর সি বিচ। তাজপুরের মতন এটিও সুন্দর ও নিরিবিলি একটি বিচ। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, কারণ এখানে অনেক হোটেলও রয়েছে। আমরা এখানে জোয়ারের সময় এসেছি, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের কি উত্তাল অবস্থা। এখন আমরা চলে এসেছি দীঘার সবথেকে ফেমাস জায়গা দীঘার মোহনা। দীঘায় আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন দীঘার মোহনা। এখানে আসার সবথেকে বেস্ট টাইম হলো ভোরবেলা, কারণ এই সময় আপনারা এখানে সূর্যোদয় উপভোগ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর মাছ ধরার ট্রলার রয়েছে। সামনেই রয়েছে শাখার দোকান। তবে শুধু শাখাই নয়, এখানে আরো অনেক রকমের দোকান রয়েছে। তবে মোহনা যার জন্য সবথেকে বেশি বিখ্যাত তা হলো এখানকার মাছের বাজার। এখানে সারাদিন প্রচুর মাছ ধরা হয় ও বিক্রি করা হয়। এখানে মাছের আড়ত রয়েছে, এই জন্য এখান থেকে সবসময় ফ্রেশ মাছ পাওয়া যায়। এখানে পাইকারি ও খুচরো দুভাবেই মাছ বিক্রি করা হয়। যেহেতু আমি ভেজিটেরিয়ান, সেই জন্য আমার জন্য খুব একটা লাভজনক নয়। আর হ্যাঁ, এখানে শুধু মাছের বাজারই নয়, রয়েছে একটি সুন্দর সি বিচ। আর দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ঘোড়ায় চড়ে ঘুরতেও পারবেন। চম্পা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গম স্থলে অবস্থিত দীঘার মোহনা। এটি হলো মোহনার শেষ সীমানা, কিন্তু ওই অবধি কেউ যাচ্ছে না, কারণ এখন জোয়ারের সময় চলছে। আর এখান থেকেই সমুদ্রের ঢেউয়ের প্রায় সবাইকে আছড়ে ফেলে দেওয়ার মতন অবস্থা, সেই জন্য কেউ আর অত দূর যাচ্ছে না। কিন্তু জোয়ারের সময় না হলে আপনারা ইজিলি ওই অবধি যেতে পারবেন। আপনারা দূরে ওই রেড কালারের ট্রলার দেখতে পাচ্ছেন, ওটা দেখে আমারই ভয় করছিল যে ডুবে না যায়। আমরা এখন হলিডে হোমে ফিরছি। আর এখানে রয়েছে আমাদের সেই বহু প্রতীক্ষার জগন্নাথ মন্দির। মন্দিরটি যেহেতু এখনো খোলেনি, সেজন্য আমি এখানে দাঁড়াচ্ছি না। কিন্তু এখানে আপনাদের বলে রাখি যে মন্দিরটা কোথায়। মন্দিরটি একদম নিউ দীঘা স্টেশনের কাছে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে বাঁদিকে পড়বে এই মন্দিরটি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরে আমরা সমুদ্র স্নানের সাথে সাথে জগন্নাথ দেবের দর্শনও করতে পারবো। মন্দির উদ্বোধন হবে যতদূর সম্ভব 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। মন্দিরটি নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝে হলেও নিউ দীঘা থেকে একটু বেশি কাছে হয়। হলিডে হোমে ফেরার পর ফ্রেশ হয়ে একটি টোটো বুক করে আমরা আবার চলে এসেছি ওল্ড দীঘায়। আমরা এখন পৌঁছে গিয়েছি ওল্ড দীঘা সি বিচ।
এখানে এই সি বিচটিকে বেশ সুন্দরভাবে পার্কের আদলে সাজানো হয়েছে। পার্কটি তৈরি হয়েছে 9 অক্টোবর 2015 সালে। মাঝে ঝড়ে একবার নষ্ট হয়ে গিয়েছিল, পরে আবার ঠিক করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালে সহজ পাঠের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে। পুরো পার্কটিকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। চারপাশে রয়েছে বসার জন্য অনেক বেঞ্চ। এখানে আপনারা পার্কে বসে সি ভিউ এনজয় করতে পারবেন। ওল্ড দীঘা আর নিউ দীঘার মধ্যে এটাই মেইনলি ডিফারেন্স যে ওল্ড দীঘাকে বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে। সেই জন্য আপনারা যদি আমাদের মতন নিউ দীঘায় থাকেন তাহলে এখানে বিকেল সন্ধ্যা কাটিয়ে আবার নিউ দীঘায় ফিরে যেতে পারেন। এটি হলো ওল্ড দীঘার নাইট ভিউ। আর ওল্ড দীঘার বাজার নিউ দীঘার তুলনায় একটু বড়। দুই বাজারেই প্রায় একই রকমেরই জিনিস পাওয়া যায়। তাই আপনারা চাইলে নিউ দীঘা থেকেও শপিং করতে পারেন, আবার ওল্ড দীঘা থেকেও করতে পারেন। আমরা এখন সি বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যাব, কারণ ডিস্টেন্স খুব একটা বেশি নয়। আর তাছাড়া আমাদের হলিডে হোম নিউ দীঘা সি বিচের একদম পাশে। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম সামনে এই মন্দিরটি রয়েছে। মন্দিরে বিরাজ করছেন রাধা কৃষ্ণ, মা গঙ্গা, জগন্নাথ দেব, মা কালী আর লোকনাথ বাবা। আমরা কিছুক্ষণ হাঁটার পর কিছু না কিছু খাচ্ছিলাম, কারণ রাতের বেলা সমুদ্রের পাশে সুন্দর হাওয়ায় হাঁটতে হাঁটতে কিছু খাওয়ার একটা আলাদাই অনুভূতি। এখানে আপনাদের দীঘার কিছুটা ইতিহাস বলে দিই। আমাদের এই পরিচিত দীঘার আগে নাম ছিল বীরকুল। আমাদের এই দীঘার পর্যটনের ইতিহাস ব্রিটিশ ঔপনিবেশিক যুগে পাওয়া যায়। দীঘার আবিষ্কারক হেস্টিংস সাহেব হলেও সেখানকার প্রথম বাসিন্দা ছিলেন হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির মালিক জন ফ্র্যাঙ্ক স্নেইথ। 1923 সালে বীরকুলের অস্তিত্ব জানার পর হাতির পিঠে চেপে তিনি উপস্থিত হন এখানে। এলাকার সৌন্দর্য এবং আবহাওয়া তাকে বাধ্য করে তার শখে রান্সউইক হাউস নির্মাণ করাতে। বছরে 6 মাস কাটাতেন তিনি এই বাড়িতে। 1964 সালে ফ্র্যাঙ্ক সাহেব মারা গেলে এই বাড়িতে তাকে সমাধিস্থ করা হয়। এই বাড়িটি বর্তমানে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অতিথিশালায় পরিণত হয়েছে। তবে বীরকুল নাম দীঘা হওয়ার পেছনে রয়েছে স্থানীয় লোকের অবদান। এলাকার নদী চম্পা বঙ্গোপসাগরে যেখানে মিশেছে, স্থানীয়রা সেই এলাকাকে দিঘি বলে ডাকতেন। মনে করা হয় সেই দিঘি এখন দীঘা নামে খ্যাত। তবে স্বাধীনতার পরে দীঘাকে মানুষের কাছে জনপ্রিয় করার পিছনে ডক্টর বিধানচন্দ্র রায় সবথেকে বড় অবদান রয়েছে।
তিনি কলকাতা দীঘা সড়ক পরিবহন ব্যবস্থার পরিকাঠামো উন্নতি করেছিলেন। সকাল সকাল আমরা সবাই চলে এসেছি সমুদ্রে স্নান করতে। আমরা সমুদ্রের বেশি গভীরে গিয়েছিলাম না, কিন্তু দাদুর এত কাছে স্নান করে ভালো লাগছিল না, তাই আর একটু ভিতরে চলে গিয়েছিল। পরে দিদাও আর একটু ভিতরে যায়, কিন্তু আমি, মা আর আমার বোন বেশি ভিতরে গিয়েছিলাম না। তাই দেখতে গেলে দাদু দিদা আমাদের থেকে একটু বেশি সাহসী, কিন্তু বাবা সমুদ্রে নেমেছিল না। যাই হোক, আমরা সমুদ্রে ভীষণ মজা করেছিলাম। তাই বাবাকে বাদ দিয়ে আমরা সবাই সমুদ্রে নেমেছিলাম আর ভীষণ মজা করেছিলাম। কারণ দীঘার আসল মজা তো সমুদ্রে স্নান করেই। হলিডে হোমে ফিরে আমরা আবার বাড়ি ফেরার জন্য ব্যাকপ্যাক করে নিয়েছি। আগের দিনের মতন আজকে সারাদিনের জন্য একটি টোটো বুক করে নিয়েছি। আমাদের ট্রেন যেহেতু বিকেলে, আমরা ব্যাগ নিয়েই বেরিয়েছি। বাকি জায়গাগুলো ঘুরে একবারে স্টেশনে চলে যাব। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন আর ওয়েস্ট বেঙ্গলে নেই, আমরা চলে এসেছি ওড়িশায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু দূর পর পর কিছু এলাকা চারপাশ দিয়ে ঘিরে চাষ করা হচ্ছে। এগুলো হলো আসলে পান গাছ। আসলে পান গাছ চারপাশে ঘিরে ছায়ার মধ্যে চাষ করা হয়। আর এটি হলো কাজু বাদামের গাছ। যদিও আমরা গাছে একটা কাজু বাদামও দেখতে পাইনি। এই গাছের আমরা 3-4টে পাতা ছিঁড়েছি, কারণ শুনেছি এই গাছের পাতার খুব সুন্দর গন্ধ। এখন আমরা চলে এসেছি তালসারি সি বিচ। এটি ওড়িশার বালেশ্বর জেলায় অবস্থিত। এটি হলো সুবর্ণরেখা নদীর মোহনা। সুবর্ণরেখা নদী রাঁচির কাছ থেকে উৎপন্ন হয়ে ওড়িশার তালসারির কাছে বঙ্গোপসাগরে পড়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে জোয়ার ছিল, সেই জন্য চারপাশে জল জমে আছে। এখানে জোয়ারের সময় নৌকা চলে আর ভাটার সময় বাইক চলে। ভাটার সময় আপনারা চাইলে হেঁটেও ঘুরতে পারেন, আবার বাইকেও ঘুরতে পারেন। নৌকার ক্ষেত্রে আপনাকে যাওয়া আসা বাবদ দিতে হবে 100 টাকা। বাইকের ক্ষেত্রেও আপনাকে 100 টাকা মতন দিতে হবে। আপনারা চাইলে নিজেরাও বাইক চালিয়ে ঘুরতে পারেন, তার জন্য দিতে হবে 200 টাকা মতন। আর হ্যাঁ, এখানকার সি বিচ কিন্তু একটু ভেতরের দিকে। চারপাশে জল জমে আছে, আর তাছাড়া আজকে আমাদের সময়ও একটু কম আছে, সেই জন্য আমরা আর ওদিকে যাচ্ছি না। কিন্তু আপনারা আসলে অবশ্যই যাবেন, কারণ ঝাউবনের পাশে এখানকার সমুদ্রের পরিবেশ বেশ মনোরম। আর তাছাড়া এখানে রয়েছে প্রচুর লাল কাঁকড়া। তবে লাল কাঁকড়া দেখার জন্য আপনাকে এখানে ভাটার সময় আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জোয়ারের জন্য চারপাশে নৌকা রয়েছে, সেই জন্য এই সময় আসলে আপনারা নৌকা ভ্রমণের মজা নিতে পারবেন। এখন এটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করে যে আপনারা তালসারির কোন দিকটা উপভোগ করতে চান। সেই জন্য অবশ্যই জোয়ার ভাটার কথা মাথায় রেখে এখানে আসবেন। আর হ্যাঁ, এখানে হোটেলও আছে, তাই আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। এখন আমি চলে এসেছি এখানকার প্রাচীন ও জাগ্রত শিব মন্দির চন্দনেশ্বর মন্দির। মন্দিরে আপনাদের জুতো খুলে ঢুকতে হবে। এখানে মন্দিরের বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে, কিন্তু আপনারা চাইলে গাড়ির ভিতরেও জুতো রেখে আসতে পারেন। আমরাও গাড়ির ভিতরেই জুতো রেখে এসেছি। এই মন্দিরটি বর্গী আমলের, বয়স প্রায় 300 বছরের কাছাকাছি। আপনারা এই মন্দিরে পুজো দিতে চাইলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে পুজো দিতে পারবেন। আর পুজোর জন্য ডালা আপনারা মন্দিরের বাইরে থেকেই পেয়ে যাবেন। এখানে মোট 3টে গেট আছে, যার মধ্যে আমরা মেইন গেট দিয়ে ভিতরে ঢুকেছি।
এখানে মহাদেবের মন্দির ছাড়াও আরও দেবদেবীর মন্দির রয়েছে। আমরা এক এক করে সব মন্দির দর্শন করব। তার মধ্যে একটি হলো এই মন্দিরটি। আর এটি হলো জগন্নাথ দেবের মন্দির। দেব নারায়ণ। আর এটি হলো রাধা কৃষ্ণের মন্দির। আর এখন আমরা যাচ্ছি এখানকার মেইন মন্দিরে। এই মন্দিরে শিবলিঙ্গ 18 ফুট নিচে অবস্থিত। এত গভীরে রয়েছে যে কেউ সহজে দেখতে পায় না। আপনারা এখন দর্শন করছেন গর্ভগৃহ। মন্দিরের দরজায় বেশ সুন্দর কারুকার্য করা হয়েছে। চৈত্র মাসে এখানে বিশাল বড় মেলা আয়োজিত হয়। মেলা চলে 14 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত, 13 দিন ধরে। এই সময় এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে, প্রচুর ভিড় হয়। এখানে এই মন্দিরের উৎপত্তি নিয়ে একটি লোকশ্রুতি রয়েছে। বহুকাল আগে লক্ষ্মণী নামক এক গৃহবধূ তার শ্বশুরবাড়িতে বাস করতেন। তিনি ছোটবেলা থেকেই শিব ভক্ত ছিলেন। লক্ষ্মণী সারাদিন কাজকর্মের পর গরু চড়াতে যেতেন। একদিন লক্ষ্মণী দুগ্ধবতী গাভীকে জঙ্গলে চড়াতে নিয়ে এসে শিব সাধনায় মগ্ন হয়ে ঘুমিয়ে পড়েন। সারাদিনের শেষে সে যখন গাভী নিয়ে ঘরে ফিরল, তখন তার শাশুড়ি দেখে গাভীর আর একটুও দুধ অবশিষ্ট নেই। তখন সে ভুল বুঝে লক্ষ্মণীকে ভর্ৎসনা করেন। এই রকম ঘটনা আরো 2-3 বার হওয়ার পর তার সন্দেহ হলো যে এই দুধ রোজ কোথায় যায়। তাই একদিন সে গাভীর পিছন নিল। গাভীর পেছন পিছন হোগলা জঙ্গলে গিয়ে সে এক অবাক কাণ্ড দেখল। সে দেখল গাভী যেখানে দাঁড়িয়ে আছে সেখানকার মাটিতে বিশাল ফাটল ধরেছে, আর গাভীর সমস্ত দুধ সেই ফাটলের মধ্যে পড়ছে। এরপর লক্ষ্মণী সেখানে গিয়ে স্বয়ং মহাদেবের দর্শন পেল। তখন মহাদেবের আদেশ হয় যে এই স্থানে তিনি স্বয়ং চন্দনেশ্বর রূপে বিরাজ করবেন। তারপর গ্রামের সকলে মিলে এখানে বাবা চন্দনেশ্বরের মন্দির স্থাপন করেন। এখন আমি চলে এসেছি এখানকার আরেকটি মন্দিরে। এটি হলো মা দুর্গার মন্দির। এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে নীল পুকুর। এই পুকুরের জলে স্নান করে দণ্ডিকেতে সবাই চন্দনেশ্বর শিবের পুজো দেয়। আমরাও এই পুকুরের জল মাথায় ছিটিয়ে নিয়েছি। তালসারি ও চন্দনেশ্বর মন্দির ওড়িশার মধ্যে অবস্থিত হলেও দীঘার সাথে জড়িয়ে রয়েছে, কারণ দীঘার কাছেই মাত্র 5-6 কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে এই জায়গাগুলো। এরপর ফেরার পথে রয়েছে এই রাধাকৃষ্ণের মন্দির। এখানে ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ নয়, কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর। তাই আপনারা সম্ভব হলে অবশ্যই একবার দর্শন করে যাবেন। আপনারা যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভেজ ফ্যামিলির মেম্বার হয়ে যান। এখন আমরা চলে এসেছি ওশিয়ানা বিচ। এখানে সামনেই গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি দিতে হবে না। এখানে ঢুকেই দেখতে পাচ্ছেন চারপাশ কত সুন্দরভাবে সাজানো। ওশিয়ানা বিচে যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে।
এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যিই বেশ সুন্দর। রাস্তার দুই পাশে রয়েছে ঝাউবন। সিঁড়ি দিয়ে নামতে নামতে এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে। এখানে ওই দূরে দেখতে পাচ্ছেন রয়েছে উদয়পুর সি বিচ। এই ওশিয়ানা সি বিচটি নিউ দীঘার খুব কাছেই রয়েছে। এখানকার এই সবুজে ঘেরা পরিবেশ সত্যি বেশ মনোরম আর নিরিবিলি। আর হ্যাঁ, এটা কিন্তু ওড়িশা নয়, আমরা অনেক আগে ওয়েস্ট বেঙ্গলের ভেতর চলে এসেছি। সারাদিন ঘুরে আমরা চলে এসেছি নিউ দীঘা রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা কান্ডারি এক্সপ্রেস করে হাওড়া স্টেশনে যাব। কান্ডারি এক্সপ্রেসের টাইম রাত 7:30, কিন্তু আমরা ইন্ডিয়ান রুল ফলো করে 2 ঘন্টা আগে মানে 5:30টায় স্টেশনে পৌঁছে গিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ওয়েটিং রুম। এর গ্রাউন্ড ফ্লোরেও বসার জায়গা আছে, আর উপরের ফ্লোরেও ছেলে আর মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়েটিং রুম আছে। কিন্তু ওখানে এত বেশি লোক ছিল যে আমাদের ভীষণ গরম লাগছিল। তাই আমরা ভাবলাম এখানে খোলা প্ল্যাটফর্মেই থাকা যাক, কারণ এখানে বেশ সুন্দর হাওয়া বইছিল। দীঘা জগন্নাথ টেম্পল নিউ দীঘা স্টেশনের কাছেই, কারণ আমরা এখান থেকেই জগন্নাথ টেম্পল দেখতে পাচ্ছি। ট্রেন টাইম ছিল 7:30 আর এখন বাজে 9টা। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। যখন ভাবলাম এখানে রাত কাটাতে হবে, চাদর বালিশ কিনে আনি, তখন আমাদের অবাক করে দিয়ে আমাদের ট্রেন ঢুকলো। ট্রেন ঢুকেছিল 9:20-তে, মানে প্রায় 2 ঘন্টা লেট। আমরা আরো 2 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, তার মানে আমরা 4 ঘন্টা বসে আছি। আমরা হাওড়া পৌঁছেছি ভোরবেলা 2:30 নাগাদ, আর পৌঁছানোর কথা ছিল রাত 11টায়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।